স্বাগতম যারা দেখছেন এবং শুনছেন। রক্তের উচ্চচাপ একটা সাধারণ সমস্যা। হাইপারটেনশন বা রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণের জন্য বাজারে অনেক রকমের ওষুধ রয়েছে। তারপরেও একাধিক ঔষধ প্রয়োগ করেও দেখা যায় যে রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আসলে এ বিষয়ে নতুন নতুন ওষুধ আবিষ্কারের জন্য নিরন্তর গবেষণা চলছে। যদিও এই মুহূর্তে পাইপলাইনে আসলে খুব বেশি ওষুধ বা মেডিকেশন নাই। তো বেক্সোস্ট্রেট নামে একটি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন, যা একটা পটেনশিয়াল প্রসপেক্টিভ একটা মেডিকেশন হতে পারে। তো এটি নিয়ে একটি গবেষণা হয়েছে এবং সেই গবেষণাটি গবেষণাপত্র আকারে প্রকাশিত হয়েছে খুবই সম্প্রতি। তো আজকের আলোচনা এই গবেষণাপত্রটি নিয়েই। বেক্সোস্ট্রেট নামক এই অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনটি নিয়ে যে গবেষণাটি হয়েছে সেটি প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে এবং এটি প্রকাশিত হয়েছে 9 অক্টোবর 2025-এ। তো এই গবেষণাপত্রটি আর যে ভলিউমে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে 393 এবং ইস্যু নাম্বার 14। গবেষণাপত্রটিতে ফার্স্ট অথর হিসেবে গবেষণাপত্রটি লিখেছেন ডক্টর জন এম ফ্লেক। ওনার সঙ্গে আরও 14 জন গবেষক এই গবেষণাটি করেছেন এবং যেই ইস্যুতে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে, ইন্টারেস্টিংলি এটি গুরুত্ব বিবেচনা করে একই ইস্যুতে একটি এডিটোরিয়ালও প্রকাশিত হয়েছে। মূল গবেষণাপত্রটির টাইটেল হচ্ছে এফিকেসি অ্যান্ড সেফটি অফ বেক্সোস্ট্রেট ইন আনকন্ট্রোলড অ্যান্ড রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। আর একই সাথে যে এডিটোরিয়ালটি প্রকাশিত হয়েছে সেটি টাইটেল হচ্ছে অ্যালডোস্টেরন সিনথেস ইনহিবিশন ইন হাইপারটেনশন। একই সঙ্গে আর্টিকেল এবং এডিটোরিয়াল প্রকাশ হওয়া এই আর্টিকেলটির এবং সংশ্লিষ্ট অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন বেক্সোস্ট্রেট এর গুরুত্ব ভবিষ্যতে কতটুকু হতে পারে এটা আসলে ইন্ডিকেট করে। বেক্সোস্ট্রেট নিয়ে ব্যাকগ্রাউন্ড কিছু ইনফরমেশন জানা দরকার। এটি একটি অ্যালডোস্টেরন সিনথেস ইনহিবিটর। অ্যালডোস্টেরন সিনথেস এনজাইম কী করে? অ্যালডোস্টেরন সিনথেসিস করে। আমরা জানি যে রক্তের উচ্চ চাপের সাথে শরীরের সোডিয়াম কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ। রক্তের সোডিয়াম কতটুকু থাকবে সেটা আবার নিয়ন্ত্রণ করে অ্যালডোস্টেরন লেভেল। তো অ্যালডোস্টেরন যে বায়োসিনথেটিক পাথওয়ে আছে, অ্যালডোস্টেরন বায়োসিনথেটিক পাথওয়েতে শেষের 3টি গুরুত্বপূর্ণ যে বিক্রিয়া এটিকে নিয়ন্ত্রণ করে অ্যালডোস্টেরন সিনথেস। তো অ্যালডোস্টেরন সিনথেস ইনহিবিশন করলে অ্যালডোস্টেরন প্রোডাকশন কম হবে, ফলে শরীরে সোডিয়াম কম থাকবে এবং সোডিয়াম কম থাকার জন্য রক্তচাপ কিছুটা কমবে। তো এখন বেক্সোস্ট্রেট হচ্ছে একটি হাইলি সিলেক্টিভ পোটেনশিয়াল, দ্যাট মিনস এফিকেসি অনেক বেশি এবং এর প্লাজমা হাফ লাইফ হচ্ছে 30 আওয়ার্স। এর মানে হচ্ছে এটি দিনে একবার গ্রহণ করলেই চলবে। যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এক বা একাধিক ওষুধ প্রয়োগ করার পরেও কন্ট্রোল হয় না, তাদেরকে আমরা সাধারণভাবে ডিফিকাল্ট টু ট্রিট হাইপারটেনশন বলে থাকি। এই আর্টিকেলে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে এদের জন্য সেটা হচ্ছে হার্ড টু ট্রিট হাইপারটেনশন। তো এই গ্রুপে আসলে দুই ধরনের পেশেন্টকে ইনভলভ করা হয়েছে। একটা হচ্ছে যে আনকন্ট্রোলড হাইপারটেনশন, আরেকটা গ্রুপ হচ্ছে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। তো হার্ড টু ট্রিট হাইপারটেনশন কখন বলা হচ্ছে? যখন 2 বা তার বেশি ওষুধ দেওয়ার পরেও ব্লাড প্রেশার 140 থেকে 170-এর মধ্যে থাকছে, এই গ্রুপটাকে এখানে ইনক্লুড করা হয়েছে। তো এদের মধ্যে আনকন্ট্রোলড হাইপারটেনশন গ্রুপ কারা? যাদেরকে 2টি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন দেওয়ার পরেও যাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তারা হচ্ছে আনকন্ট্রোলড হাইপারটেনশন। যাদের ক্ষেত্রে 3টি অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়া হচ্ছে ইনক্লুডিং 1 ডায়োরেটিক। আমরা কনভেনশনালি রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের যে ডেফিনেশনটা জানি যে 3টি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন ইনক্লুডিং এ ডায়োরেটিক দেওয়ার পরেও যদি হাইপারটেনশন কন্ট্রোল না হয় তখন আমরা বলি যে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এই ডেফিনেশনটাও এখানে এভাবেই নেওয়া হয়েছে এবং এই রেজিস্ট্যান্ট হাইপারটেনসিভ যে সমস্ত পেশেন্ট আছে তাদেরকে হার্ড টু ট্রিট হাইপারটেনশন হিসেবে ইনক্লুড করা হয়েছে। সো দুটো গ্রুপ, একটা হচ্ছে আনকন্ট্রোলড হাইপারটেনশন আর একটা হচ্ছে রেজিস্ট্যান্ট টু ট্রিট হাইপারটেনশন। এবার আমরা যদি মেথোডোলজিতে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এটি একটি মাল্টি সেন্টার ট্রায়াল। এখানে 214টি সাইটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি একটি র্যান্ডোমাইজড ডাবল ব্লাইন্ড প্লাসিবো কন্ট্রোল ট্রায়াল।
এখানে টোটাল স্টাডি ডিউরেশন হচ্ছে 52 সপ্তাহ এবং এটি 4টা ফেজে স্টাডিটা করা হয়েছে। সিকোয়েন্সিয়াল 4 ফেজ, এখানে 4 ফেজে স্টাডি করা হয়েছে। এই স্টাডি পিরিয়ড ছিল নভেম্বর 2023 থেকে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তো এই সময়ের মধ্যে ওনারা 2591 জন পেশেন্টকে স্ক্রিনিং করেছেন এবং তার মধ্যে 796 জনকে র্যান্ডোমাইজ করেছেন। এদের মধ্যে 794 জন আসলে ট্রিটমেন্ট পেয়েছেন বা ট্রিটমেন্ট রিসিভ করেছেন, তাদেরকেই ইন্টেনশন টু ট্রিট অ্যানালাইসিসে ইনক্লুড করা হয়েছে। তো এই 794 জন পেশেন্টকে ওনারা 3টা ভাগে ভাগ করেছেন। একটা গ্রুপকে দিয়েছেন প্লাসিবো, একটা গ্রুপকে দিয়েছেন 1 মিলিগ্রাম ব্যাক্সড্রোস্টেট, আরেকটা গ্রুপকে দিয়েছেন 2 মিলিগ্রাম ব্যাক্সড্রোস্টেট। যে গ্রুপে 1 মিলিগ্রাম ব্যাক্সড্রোস্টেট এবং প্লাসিবো পেয়েছেন ওই গ্রুপগুলোতে ছিল 294 জন করে পেশেন্ট, আর যে গ্রুপে 2 মিলিগ্রাম ব্যাক্সড্রোস্টেট পেয়েছেন, যে গ্রুপের বা যে কোহর্টের পেশেন্ট, ওখানে সংখ্যাটা ছিল 296 জন। তো এখন স্টাডির এন্ড পয়েন্ট কী ছিল? আমরা জানি র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়ালের এন্ড পয়েন্ট অফ দ্য স্টাডি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রাইমারি এন্ড পয়েন্ট এখানে ছিল আসলে এফিকেসি। দুইটা আসলে প্রাইমারি এন্ড পয়েন্ট আসলে দুইটা ছিল, একটা হচ্ছে এফিকেসি, একটা হচ্ছে সেফটি। তো প্রাইমারি এন্ড পয়েন্ট, এফিকেসি এন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে 12 সপ্তাহ পরে এই প্রতি গ্রুপের পেশেন্টদের, সব গ্রুপ যেমন প্লাসিবো, 1 মিলিগ্রাম ব্যাক্সড্রোস্টেট, 2 মিলিগ্রাম ব্যাক্সড্রোস্টেট, কোন গ্রুপে 12 সপ্তাহ পরে ব্লাড প্রেশার কতটুকু চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি এন্ড পয়েন্ট, প্রাইমারি এফিকেসি এন্ড পয়েন্ট। এছাড়া সেকেন্ডারি এফিকেসি এন্ড পয়েন্ট আছে, এগুলো আমি পরবর্তীতে রেজাল্টের সময় বলবো। আর এখানে সেফটি এন্ড পয়েন্ট ছিল, যে কী ধরনের সাইড এফেক্ট ডেভেলপ করে, সেগুলো ছিল একটা সেফটি এন্ড পয়েন্ট। রেজাল্টে যদি আসি, তো রেজাল্টে প্রথমে একটা টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে যে 3টি গ্রুপের পেশেন্টেরই ব্রডলি তাদের ক্যারেক্টারিস্টিক্স একই ছিল, যেটা র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়ালের একটা আসলে পূর্ব শর্ত। রেজাল্টের বিস্তারিত বর্ণনা করা হয়েছে, আমি শুধু মূল অংশটুকু আপনাদের জন্য বলছি। প্রাইমারি এফিকেসি এন্ড পয়েন্ট যদি আমরা দেখি, তো এখানে যে 12 সপ্তাহ পরে ব্লাড প্রেশার চেঞ্জটা ছিল প্রাইমারি এফিকেসি এন্ড পয়েন্ট। আমরা যদি দেখি যে কতটুকু ব্লাড প্রেশার চেঞ্জ হয়েছে, 1 মিলিগ্রাম যে গ্রুপটা ছিল, 1 মিলিগ্রাম ব্যাক্সড্রোস্টেট যারা পেয়েছে তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার কমেছে -14.4 মিলিমিটার মার্কারি প্রেশার কমেছে, এবং এটা কনফিডেন্স ইন্টারভ্যাল ছিল 16.5 থেকে 12.5। যে গ্রুপ 2 মিলিগ্রাম ব্যাক্সড্রোস্টেট পেয়েছে তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার কমেছে 15.7 মিলিমিটার অফ মার্কারি, এবং এটা 95% কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে -17.6 থেকে 13.7। তাহলে প্ল্যাসিবো গ্রুপে কী হয়েছে? প্ল্যাসিবো গ্রুপে ব্লাড প্রেশার কমেছে, তবে সেই কমাটা আসলে পরিমাণটা কম ছিল, -5.8 মিলিমিটার অফ মার্কারি প্রেশার। এটার কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে -7.97 থেকে 3.8 পর্যন্ত। তাহলে যদি আমরা দেখি যে প্লাসিবো থেকে আসলে কতটুকু ডিফারেন্স হয়েছে, এটা ওনারা ক্যালকুলেট করেছেন। 1 মিলিগ্রাম ব্যাক্সড্রোস্টেট যে গ্রুপটা পেয়েছে তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার কমেছে 8.7 মিলিমিটার অফ মার্কারি, এবং 2 মিলিগ্রাম গ্রুপ যেটা, ওনাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার কমেছে 7.8 মিলিমিটার অফ মার্কারি। এবং এই যে কমেছে প্লাসিবো থেকে দুই গ্রুপেই, এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। ওনারা পি ভ্যালু ধরেছেন <0.001। তাহলে কি শুধু সিস্টোলিক হাইপারটেনশন নিয়ে এখানে স্টাডি হয়েছে? না, ওনারা আসলে ডায়াস্টোলিক হাইপারটেনশনের উপরে এই ব্যাক্সড্রোস্টেট মেডিকেশনটির কী প্রভাব সেটিও ক্যালকুলেশন করেছেন। তো ওনারা দেখেছেন যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও ব্যাক্সড্রোস্টেটের জন্য কমেছে, তবে সেই রিডাকশনটা আসলে একটু কম, সিস্টোলিকের তুলনায় এটা কম কমেছে। যেমন 1 মিলিগ্রাম যে গ্রুপটা, সেই গ্রুপে ওনারা দেখেছেন যে এটি 3.3 মিলিমিটার মার্কারি প্রেশার কমেছে, এবং 2 মিলিগ্রামের যে গ্রুপ সেটাতে কমেছে 3.9 মিলিমিটার অফ মার্কারি। এবং ইন্টারেস্টিংলি এই যে কম, অল্প একটু কমেছে, তারপরেও কিন্তু এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ছিল। তাহলে ব্যাক্সড্রোস্টেট দিলে ব্লাড প্রেশার আসলে পূর্ণ নিয়ন্ত্রণে আসবে কতজনের, এটা কি ক্যালকুলেট করা হয়েছে? হ্যাঁ, আমরা দেখেছি সেকেন্ডারি যে এন্ড পয়েন্ট ছিল, অ্যানালাইসিস করে ওনারা দেখিয়েছেন যে 12 সপ্তাহ চিকিৎসা নেওয়ার পরে যে গ্রুপটা 1 মিলিগ্রাম ব্যাক্সড্রোস্টেট পেয়েছিল তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়েছে। ব্লাড প্রেশার কন্ট্রোল মানে <130 মিলিমিটার অফ মার্কারি সিস্টোলিক প্রেশার।
এটা হয়েছে কতজনের? এটা হয়েছে 39.4% পেশেন্টের ক্ষেত্রে। আর 2 মিলিগ্রাম যে গ্রুপটা ছিল তাদের ক্ষেত্রে 40% পেশেন্টের ক্ষেত্রে ব্লাড গ্রুপ কন্ট্রোলে চলে এসেছে অনলি 12 সপ্তাহের ট্রিটমেন্টে। আর কি হয়েছে? প্লাসিবো যে গ্রুপে দেওয়া হয়েছে সেখানেও আসলে সিগনিফিক্যান্ট একটা প্রপোর্শন অফ পেশেন্টের রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে, সেটা হচ্ছে 18.7%। আর এখানে অডস রেশিও ক্যালকুলেট করা হয়েছে দুই গ্রুপেই, 1 মিলিগ্রাম এবং 2 মিলিগ্রাম দুই গ্রুপেই আসলে অডস রেশিও হচ্ছে 2.9। তার মানে হচ্ছে প্ল্যাসিবো গ্রুপ থেকে 1 মিলিগ্রাম এবং 2 মিলিগ্রাম দুই গ্রুপের পেশেন্টই যেটা হচ্ছে যে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে 2.9 গুণ বেশি পেশেন্টের। এবং ওনারা এটাও ক্যালকুলেট করেছেন যে এটাও স্ট্যাটিস্টিক্যালি এই যে রিডাকশন যেটা হলো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসলো, এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। এর পি ভ্যালু হচ্ছে লেস দেন 0.001। স্টাডির আরেকটা এন্ড পয়েন্ট ছিল সেফটি, এই মেডিকেশনটি কতটুকু সেফ। ফেজ 3 ট্রায়ালে যেটা আসলে দেখা হয়, কারণ এই স্টাডিটা আসলে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল ছিল। তো আসলে কোনো পেশেন্টের কি মৃত্যু হয়েছে? হ্যাঁ, একজন পেশেন্ট স্টাডি চলাকালীন অবস্থায় আনফর্চুনেটলি মৃত্যুবরণ করেন এবং উনি আসলে ছিলেন প্ল্যাসিবো গ্রুপে। আর সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট হয়েছে কিছু পেশেন্টের মধ্যে, যেমন 1 মিলিগ্রাম বেক্সোস্টেট গ্রুপে এটা ছিল 5 জন, 2 মিলিগ্রাম গ্রুপে ছিল 9 জন এবং প্ল্যাসিবো গ্রুপে ছিল 7 জন পেশেন্টের সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট হয়। এবং কমন সাইড ইফেক্ট যেগুলো আসে, কমন অ্যাডভার্স ইফেক্ট আসলে ছিল এখানে হাইপারক্যালিমিয়া, হাইপারনেট্রিমিয়া, এছাড়া ছিল মাসল স্পাজম এবং ডিজিনেস, যেগুলো আসলে ইজিলি কন্ট্রোলেবল। আমরা জানি যে অ্যালডোস্টেরন সিনথেস ইনহিবিটরের একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে হাইপারক্যালিমিয়া। কাজে এখানে হাইপারক্যালিমিয়া ইন দিস স্টাডি ওয়াজ অ্যান অ্যাডভার্স ইভেন্ট অফ স্পেশাল ইন্টারেস্ট। তো ওনারা দেখেছেন যে 6-এর উপরে 6 মিলিমিলির উপরে পটাশিয়াম লেভেল কতজন পেশেন্টের হয়েছে, এবং ওনারা এখানে পেয়েছেন 1 মিলিগ্রাম গ্রুপে ছিলেন 6 জন, 2 মিলিগ্রাম গ্রুপে 8 জন পেশেন্টের হাইপারক্যালিমিয়া 6-এর উপরে হয়েছে এবং প্ল্যাসিবো গ্রুপে 1 জন পেশেন্টের হাইপারক্যালিমিয়া 6-এর উপরে হয়েছে। তো সবার আসলে ক্লিনিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন পড়েনি। তো যাদের ক্ষেত্রে ক্লিনিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন পড়েছে, যেমন 2.7% পেশেন্ট ইন 1 মিলিগ্রাম প্ল্যাসিবো গ্রুপে, তাদের হাইপারক্যালিমিয়ার জন্য সেটা 6-এর উপরে হতে পারে বা 6-এর নিচে হতে পারে, ক্লিনিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন পড়েছে। এবং 2 মিলিগ্রাম গ্রুপে সবচেয়ে বেশি 21 জন পেশেন্টের হাইপারক্যালিমিয়ার জন্য ক্লিনিক্যাল ইন্টারভেনশন, তার মানে হচ্ছে মেডিকেশনের প্রয়োজন পড়েছে টু রিডিউস হাইপারক্যালিমিয়া। আর প্ল্যাসিবো গ্রুপে কারো হাইপারক্যালিমিয়ার জন্য কোনো ধরনের ইন্টারভেনশনের প্রয়োজন পড়েনি। গবেষকরা তাদের গবেষণার কিছু লিমিটেশন উল্লেখ করেছেন, যেমন এই গবেষণায় সিটেড ব্লাড প্রেশার মেজারমেন্ট করা হয়েছে, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, কিন্তু অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মেজার করা হয়নি। যে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশারের সাথে আসলে এই সাইড ইফেক্টগুলো, হাইপারটেনশনের যে সাইড ইফেক্টগুলো সেগুলো নির্ভর করে। তো ওনারা এটাকে একটা লিমিটেশন হিসেবে ধরেছেন। এছাড়াও ফিমেল এবং ব্ল্যাক অরিজিন স্যাম্পল আসলে এখানে কম ছিল, পার্টিসিপেন্ট কম ছিল, তো এটাকে ওনারা একটা লিমিটেশন হিসেবে ধরেছেন। আরেকটা লিমিটেশন ওনারা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে এই বেক্সোস্ট্রেট যে সমস্ত পেশেন্ট পাচ্ছেন তারা আসলে খাচ্ছেন কিনা, অ্যাডহেরেন্সটা কেমন ছিল, সেটা অবজেক্টিভ কোনো এভিডেন্স সব পেশেন্টের জন্য সব সময় ধরে করা হয়নি, যদিও অল্প কিছু পেশেন্টের ব্লাডের লেভেল অফ বেক্সোস্ট্রেট মেডিকেশন এটা দেখা হয়েছে, কিন্তু সবার ক্ষেত্রে করা হয়নি। তো এটা একটা লিমিটেশন ছিল। সো কনক্লুশন বা উপসংহারে রিসার্চারগণ বলেছেন যে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন এবং আনকন্ট্রোলড হাইপারটেনশনের যে সমস্ত পেশেন্ট, তাদের এক্সিস্টিং মেডিকেশনের সাথে যদি বেক্সোস্ট্রেট যোগ করা হয়, তবে 12 সপ্তাহ পরে তাদের উচ্চ রক্তচাপ এটা সিগনিফিকেন্টলি কমে। এটাই হচ্ছে এই স্টাডির ফাইন্ডিং এবং ওনারা কনক্লুশনে এটাই করেছেন। তবে কি বেক্সোস্ট্রেট হতে যাচ্ছে আমাদের পরবর্তী গাইডলাইনগুলোতে অ্যান্টিহাইপারটেনসিভ হিসাবে কমন ইউজের জন্য অ্যাড হতে যাচ্ছে? আমরা আসলে জানি না, সেটা দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। হয়তো আরও এক বা একাধিক স্টাডি রিপোর্ট আসলে আমরা গাইডলাইনে একটা রিকমেন্ডেশন পেতে পারি। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ।